আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমার্টিনে যে প্রশ্ন বিচিত্রা প্রকাশিত হয়েছে তার 289 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের গোস্তু উপত্যকা, এটা হবে বিয়েটা স্তূপ পর্বতে দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, জলপ্রপাত নদীর, এটা হবে এটা ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। 3 নম্বরে রূপান্তরিত শিলার উদাহরণ হলো বিয়েটা মার্বেল। 4 হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গটি হলো, এটা হবে সিয়েটা মাউন্ট কিলিমাঞ্জারো। 5 হচ্ছে প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর, এটা হবে সেটা নিম্ন গতিতে। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 হিমালয় ভঙ্গিল পর্বতের উদাহরণ। 2 আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো ভেল্ট। 3 প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে, এটা হবে দোয়াব বলা হয়। 4 পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত। 5 কালো মাটি তৈরি হয়, এটা লিখবে আগ্নেয় শিলা থেকে। 3 দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 হামাদা, এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 117 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো লিখবে যে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। 3 দাগের 2 দেখো, 3 লোয়েস সমভূমি, এই উত্তরটা আমরা একটু প্রান্তিক প্রকাশনীর বই থেকে দেখে নিই। চলো দেখো, বায়ুর পরিবহন ও অবক্ষেপণের একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো লোয়েস সমভূমি। উৎপত্তিতে লিখবে লোয়েস কথাটির অর্থ স্থানচ্যুত বস্তু। বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা বা মাটি লোয়েস নামে পরিচিত। মরুভূমির অতি সূক্ষ্ম বালিকণা, মাটির কণা প্রভৃতি বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো নিম্নভূমিতে সঞ্চিত হয়। উদাহরণে লিখবে মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত বালি চীনের হুয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমির সৃষ্টি করেছে। আচ্ছা, এবার আমরা চলে যাই 3 দাগের 3 নম্বরে। দেখো জলবিভাজিকা, এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ের 49 পাতাতে পেয়ে যাচ্ছ। লিখবে যে উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাকে জলবিভাজিকা বলে। আচ্ছা, এরপরে দেখো 4 দাগের 1 প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। চলো আমরা এটা একটু দেখে নিই। দেখো লিখবে যে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য। 1 নম্বর পয়েন্টে লিখবে জলসেচের প্রসার। অধিক পরিমাণ জমিতে জলসেচের সুবিধা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয়ে থাকে। ফলে জমিগুলিতে প্রয়োজন মতো জলসেচ করা সম্ভব হয় এবং উৎপাদিত ফসলের পরিমাণ বৃদ্ধি পায়। এর পরের পয়েন্টে লিখবে যে বন্যা নিয়ন্ত্রণ। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পরের পয়েন্ট জলবিদ্যুৎ উৎপাদন। লিখবে বহুমুখী নদী পরিকল্পনায় বাঁধের সঞ্চিত জলকে কাজে লাগিয়ে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করে সাধারণ মানুষ ও শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। পরের পয়েন্ট মৎস্য সংগ্রহ। বাঁধের সঞ্চিত জলে মৎস্য শিকারের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধিত হয়। পরের পয়েন্ট লেখো কর্মসংস্থান বৃদ্ধি। এই পরিকল্পনাগুলিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যেমন প্রকল্পটির বাস্তবায়ন, কৃষি ব্যবস্থার উন্নতি, শিল্পের বিকাশ প্রভৃতির জন্য প্রচুর মানুষের কর্মসংস্থান হয়।
তারপরের পয়েন্টে লেখো জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনায় জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। 4-এর 2 নম্বরে দেখো নিত্যবহ ও অনিত্যবহ নদী কাকে বলে। আচ্ছা, এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে সেই ভূগোল বইয়ের 51 পাতাতে পেয়ে যাচ্ছ। চলো একটু দেখে নাও তোমরা। দেখো লিখবে সাধারণত যে সব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফ গলা জল। এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্যবহ নদী বলে। আর মানচিত্রে এই নদীগুলো নীল রঙের সাহায্যে দেখানো হয়। আর এরপরে দেখো লিখবে যে মালভূমি এবং অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস সাধারণত বৃষ্টির জল। আর এ কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল প্রায় থাকে না, তাই এদেরকে অনিত্যবহ নদী বলে। মানচিত্রে এইরকম নদীকে কালো রঙে দেখানো হয়। প্রশ্নটা দেখো শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ ভাগগুলির নাম লেখো। এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা 62 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো লিখবে যে শিলাকে 3টি ভাগে ভাগ করা যায়, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর একটা হচ্ছে রূপান্তরিত শিলা। এইবার বলা হয়েছে যে উদাহরণ সহ ভাগগুলির নাম লেখো। লিখবে যে জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, পরে আস্তে আস্তে ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা, গ্রানাইট, ব্যাসল্ট এই ধরনের শিলা। আগ্নেয় শিলা কঠিন, সহজে ভাঙে না। তারপর লিখবে যে বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি, কাঁকর, বালিতে পরিণত হয়। পরে এগুলো নদী, বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর হলো পাললিক শিলা। পাললিক শিলা নরম, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে ঘর বাড়ি তৈরি হয়। চুনা পাথরও অনেক কাজে লাগে, সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনা পাথর ব্যবহার করা হয়। আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই শিলা সহজে ভাঙে না, ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। এবার আমরা চলে যাব, দেখো 5-এর দাগে বলা হয়েছে 1 নম্বর প্রশ্ন, চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 54 পাতাতে পেয়ে যাবে। দেখো চিত্রসহ এই যে গিরিখাত আছে, ক্যানিয়ন আছে, জলপ্রপাত আছে, এগুলো লিখবে এবং সেই সঙ্গে ছবিও আঁকবে। লিখবে যে নদীর উচ্চ প্রবাহ, উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত নদীর উচ্চ প্রবাহ। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল এবং ভূমির উঁচু নিচু ভাব, ব্যাকেটে লিখবে বন্ধুরতা খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। এই প্রবল জলস্রোতের আঘাতে নদীর গতিপথের বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে জলের সঙ্গে ভেসে বা গড়িয়ে এগিয়ে চলে। নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড় পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে, ফলে নদী উপত্যকা গভীর হতে থাকে। উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়, একে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এইরূপ সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়। লিখবে যেমন সেই সঙ্গে তোমরা চিত্র অঙ্কন করে দেবে। নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। আর নদী শক্ত পাথরের ওপর দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত, ব্যাকেটে লিখবে 260 মিটার। আচ্ছা, এরপরে দেখো 5-এর দাগে 2-টা, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। এই উত্তরটা তোমাদের যে ভূগোল বই আছে তার 108 পাতাতে পেয়ে যাচ্ছ। দেখো লিখবে যে আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলো। প্রথমে লিখবে অক্ষরেখা। দেখো নিরক্ষরেখার কাছাকাছি উষ্ণতা বেশি অনুভূত হয়। নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যের তির্যক রশ্মির কারণে উষ্ণতা তত কমে যায়। এরপর লিখবে সমুদ্র থেকে দূরত্ব।
সমুদ্রের পাশের স্থলভূমির উষ্ণতাকে সমুদ্রের বাতাস খুব বাড়তে বা কমতে দেয় না। স্থলভূমি থেকে স্থলভূমি যত সমুদ্র থেকে দূরে হয় সেখানে ঠান্ডা ও গরমের পার্থক্য বাড়ে। এরপর লিখবে সমুদ্র স্রোত। সমুদ্রের মধ্যে যে বিপুল জলরাশি স্রোতের মতো বয়ে চলে তা হলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণ বা শীতল দুই হতে পারে। উচ্চতায় লিখবে উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা কমে যায়। প্রতি 1 কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 289 পাতা যে 8 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।